বাসর ঘরে বসে বসে কান্না করতেছে সাগর। এমন সময় তিশা রুমের ভিতর প্রবেশ করলো। সাগরকে কান্না করতে দেখে তিশা মুচকি হেসে বলতে লাগলো, আমার বাবুটা কান্না করছে কেন? বাবু কান্না করে না, আমি তোমাকে আজকে আদর দিয়ে ভরিয়ে দিব যাতে তুমি কষ্ট না পাও। না, আমার আদর চাই না। আপনি আমাকে কেন বিয়ে করেছেন? আমি তো নাবালক শিশু। আমি পুলিশের কাছে মামলা করব আপনাদের নামে। উলে বাবা রে, আমার পিচ্চি বরটা রাগ করেছে আমার উপরে। আসো বাবু, তোমাকে একটু আদর করে দেই। থু, ছি ছি, আপনার মুখ থেকে কেমন বাজে একটা গন্ধ বেরোচ্ছে। ছি ছি, আপনি মনে হয় দাঁত ব্রাশ করেন না প্রতিদিন। বাবু এটা বাজে গন্ধ না, তোমাকে আদর করার জন্য আজকে আমি ড্রিঙ্ক করে এসেছি। এখন কাছে আসো বেবি, একটু আদর করি। এই বলে তিশা সাগরের কাছে যাইতেছে বারবার, কিন্তু সাগর বারবারই পিছনে যাচ্ছে আর বলতেছে, আপনি আমার কাছে আসবেন না। আমার কাছে আসলে কিন্তু আমি কান্না করবো। হ্যাঁ প্লিজ। বাবু কান্না করে না, কাছে আসো বাবু, কাছে আসো। এই বলে তিশা সাগরকে কাছে টেনে এনে তার ঠোঁটে এবং গালে দুইটা কিস করে দিল। এদিকে সাগর কান্না করতেছে। বেশ কিছুক্ষণ তিশা কিছু করলো না সাগরকে। প্রায় 20 মিনিট পর তিশা সাগরকে ধমক দিয়ে বসিয়ে দিল তার পাশে আর বলতে লাগলো, আর একবার যদি একটু সাউন্ড করিস তাহলে তোর এমন হাল করব যাতে সকালে ঘর থেকে বের হতে না পারিস। আমার কিছু করবেন না। আমি আপনার দুইটা পায়ে পড়ে আমার কিছু করবেন না। আপনি যেটা বলবেন আমি সেটাই করব। গুড বয়, এখন চুপচাপ আমার বুকে এসে শুয়ে পড়ো। আমি আপনার বুকের উপরে শুয়ে পড়ব কেন? আপনি আপনার বালিশে শুয়ে পড়েন, আমি এ বাড়িতে শুয়ে পড়তেছি। বেশি কথা বলবি, এক্ষুনি কিন্তু তোর অবস্থা খারাপ করে দিব। না না, এমন করবেন না। আমি এখনই আপনার বুকের উপর শুয়ে পড়তেছি। গুড বয়। এই বলে সাগর তিশার বুকের উপর শুয়ে পড়ল। সাগর বুকের উপরে শুয়ে পড়তেই তিশা আবার বলতে লাগলো, একটু উঠে দাঁড়াতো, আমার শাড়িটা খোল। ছি, এসব কি বলেন? আমি আপনার শাড়ি খুলতে যাব কেন? আপনি তো খুব খারাপ একটা মেয়ে। এই পিচ্চি, তোকে যেটা বলেছি সেটাই কর, না হলে কিন্তু তোর 12টা বাজিয়ে ছাড়বো। সাগর আর কিছু না বলে তিশার শাড়িটা খুলতে লাগলো। বেশ কিছুক্ষণের মধ্যেই তিশার শাড়িটা খুলে ফেল। পরনে আছে ব্লাউজ আর সায়া। খোলা শেষ হতেই তিশা আরও বলতে লাগলো, এখন তোর জামা কাপড় খোল। না, আমি আমার জামা কাপড় খুলবো না। খুলবি না মানে? এটা দেখেছিস, একদম গলায় চালিয়ে দিব, পরে বুঝবি কি হয়েছে। আপনি শুধু আমাকে ভয় দেখান। আমি আপনার নামে মামলা করব কালকে সকালে। কালকে সকালে যখন করবি তখন করে নিস। এখন তোকে যেটা বলছি সেটা কর, তাড়াতাড়ি খুলে ফেল তোর কাপড়। সাগর তার কাপড় খুলতেই তিশা সাগরকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। বেশ কিছুক্ষণ এভাবে যাওয়ার পর তিশা বলতে লাগলো, কিরে, ঘুমিয়ে গেছিস নাকি এখনো জেগে আছিস? সাগর কোনো কথা বলতেছে না, কারণ সে আরো অনেকক্ষণ আগেই তিশার ভয়ে ঘুমিয়ে গেছে। এটা দেখে তিশা মনে মনে বলতে লাগলো, এই পিচ্চি ছেলেকে আমি মানুষ করব কিভাবে? আম্মু আব্বু তো ওর সাথে আমার বিয়ে দিয়ে দিয়েছে। হে আল্লাহ, এই পিচ্চি ছেলেকে একটু দেখে রাখো, যেহেতু বিয়ে করেই ফেলেছি। তিশা এসব ভাবতে ভাবতেই সাগরের কপালে দুইটা চুমু দিয়ে সাগরকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। সকাল 6টা। সাগর ঘুম থেকে উঠে দেখে তার শরীরে কোনো কিছুই নেই আর টুনটুনিটা দাঁড়িয়ে আছে। এটা দেখে সাগর কিছুটা লজ্জা পেয়ে তাড়াতাড়ি করে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে বাহিরে আসতেই তিশা বলতে লাগলো, একটু অপেক্ষা করো, আমি ফ্রেশ হয়ে আসতেছি, এরপর দুজনের নিচে যাব। আমি আপনার সাথে যাব না, আমি একা একা যাব। আপনি আসেন পরে। এই আমি কি বলছি কানে যায় না? বলছি যখন এইখানে বসে থাকতে, সো বসে থাকবি। আমি আসার পর একসাথে নিচে যাব, এরপর সেখানে যা ইচ্ছা সেখানে যা, তাতে আমার কোনো কিছু যায় আসে না। তিশার রাগ দেখে সাগর আর কিছুই বলল না। বেশ কিছুক্ষণ পর তিশা ওয়াশরুম থেকে বের হতেই দেখতে পেল সাগর বসে বসে ফোনে গেম খেলতেছে। এই পিচ্চি, এখন চল নিচে যাই। আমি এখন গেম খেলতেছি, এখন নিচে যাব না, আরো পরে যাব। আপনি যান। আর একবার বলতো কি বললি তুই? আচ্ছা চলেন যাই তাহলে এখন। হ্যাঁ চল, আর শোন, নিচে গিয়ে আমার সাথে আগে তোর আব্বু আম্মুকে পা জড়িয়ে সালাম করবি আমার সাথে, মনে থাকে যেন। সাগর তিশার দিকে তাকাতেই দেখতে পেল তিশার চোখ লাল হয়ে গেছে। এটা দেখে সাগর বসে বসে বলতে লাগলো। সাগর আর কিছু বলল না, তিশার সাথে চলে গেল নিচে। গিয়ে দেখে সাগরের আব্বু আম্মু বসে আছে সোফায়।
তিশা সাগরের এক হাত ধরে চলে গেল সাগরের আব্বু আম্মুর কাছে। দুজনে পা জড়িয়ে ধরে সালাম করলো। এদিকে সাগর দাঁড়িয়ে আছে। সাগরকে ইশারা করতে সাগরও পা ধরে সালাম করলো। বাহ, আমার ছেলেটাকে এত পরিবর্তন করে ফেলেছো মা তুমি। আম্মু, আমার বয়স এখনো 20 হয় নাই। তোমরা আমাকে জোর করে বিয়ে দিয়ে দিছো, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি এখন থানায় যাব, তোমাদের নামে মামলা দিব। বলবো যে তোমরা আমাকে জোর করে বিয়ে দিয়ে দিছো। বাবা, আর থানায় যেতে হবে না, আমি চলে এসেছি। এখন বলো তোমার কি কি সমস্যা। তিশা মা সাগরের সাথে থাকতে কি তোমার অসুবিধা হয়? না আব্বু, আমার কোনো অসুবিধা হয় না। ওনার না হলেও পুলিশ আঙ্কেল আমার হয়। কালকে রাতে উনি আমাকে ভয় দেখিয়ে আমার জামা কাপড় খুলে ফেলেছে। রাতে কি কি করেছে আল্লাহ ভালো জানে। সাগরের মুখে এই কথা শুনে তিশা তো পুরাই লজ্জায় পড়ে গেল। সে কি বলবে কিছুই বুঝে উঠতে পারছে না। পাশ থেকে সাগরের বড় বোন এসে সাগরের মাথায় একটা চড় মেরে বলতে লাগলো। এই সাগর, তোর কি মাথায় বুদ্ধি শুদ্ধি নেই? কোথায় কি বলতে হবে সেটা জানিস না? এটা সত্যি, সেটাই তো বলছি। উনি যা যা করেছে তাই তাই বলছি আমি। তাহলে তো তোমার সাথে বেশ বড় অন্যায় করে ফেলেছে তিশা। সাগর, তুমি এটা শাস্তি কি দিতে চাও বলো? আমি যেহেতু একজন পুলিশ অফিসার, তোমার কথা মতো কাজ হবে। আমি চাই উনি যাতে আমার রুমে না থাকে আজ থেকে। এটা হয় না সাগর, কারণ সে যেহেতু তোমার বউ, সে তোমার ঘরে থাকবে, এটাই শেষ কথা। আচ্ছা, আমি তিশাকে একটা শাস্তি দিতেছি। তিশা, তুমি এক্ষুনি সাগরকে সরি বলো। আচ্ছা বলতেছি সাগর, আই এম ভেরি সরি। আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও। ঠিক আছে, মাফ করে দিচ্ছি। তবে হ্যাঁ, গতকালকে রাতের মতো আজকে যাতে এমন না হয়। তিশা লজ্জায় কোনো কিছু বলতে পারতেছে না। সবাই খাওয়া দাওয়া করে বসে আছে। এমন সময় সাগর তার আম্মুকে বলতে লাগলো। আম্মু, আমি একটু বাইরে যাইতেছি। আস্তে 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 বিকেল হবে। ঠিক আছে যা, আর যেখানে যাস সাবধানে থাকিস। সন্ধ্যায় তোকে তিশাদের বাসায় যেতে হবে তিশাকে নিয়ে। ঠিক আছে, যাবনে। এই বলে সাগর চলে গেল বাইরে। এদিকে সাগরের মা তিশার কাছে এসে তার মাথায় হাত রেখে বলতে লাগলো। তিশা মা, তুমি তো বুঝতেই পারছো সাগর এখনো বাচ্চা স্বভাবের। দেখো না, আজকে সব বলে দিয়েছে, তুমি ওকে একটু মানিয়ে নিও। আম্মু, আপনি কোনো চিন্তা করবেন না, সাগরকে আমি মানিয়ে নিব। কিছুদিন ওয়েট করেন, দেখবেন সব ঠিক হয়ে গেছে। আমি বুঝতে পারিনি যে সাগর সব বলে দিবে। আচ্ছা, সমস্যা নেই। তুমি আমার মেয়ের মতো। ছেলের বউ হয়েছে তো কি হয়েছে, মিমকে যেভাবে আদর করব তোমাকেও সেভাবে আদর করব। ঠিক আছে আম্মু। তিশা এবং বাকি সবাই বসে আড্ডা দিতেছে। এদিকে সাগর চলে আসলো 3 রাস্তার মোড়ে চায়ের দোকানে। এসে দেখি তার বন্ধুরা বসে আছে। সাগরকে দেখে তার এক বন্ধু বলতে লাগলো। ওই দেখ, বিবাহিত পুরুষ এসেছে। চল শালাকে ধরি, জিজ্ঞেস করি রাতে কি কি করেছে, দেখি কিছু বলে কিনা। কিরে, তোরা কেমন আছিস? আর এখানে বসে আছিস কেন? এখন এখানে বসে থাকবো না তো কোথায় থাকবো বলতো? তা কালকে কলেজের ম্যাডামের সাথে বাসরাত কেমন হয়েছে? বাসরাতে কি কি করেছিস একটু বলবি আমাদের? শালা, আমি বাসরাতে কি করেছি কি না করেছি এসব তোদের বলবো কেন? আরে বল বল, আমরা তো তোর বন্ধু, তাই না? বলে ফেল, কিছু হবে না। হ্যাঁ, আইসে আমার বাসর রাতে কাহিনী শুনতে। যা শালা, ভাগ এখান থেকে। এই বলে সাগর তার বন্ধুদের সাথে মজা করতে লাগলো। বেশ কিছুক্ষণ এভাবেই কেটে গেল। সবাই বসে আড্ডা দিতেছে। আড্ডা দেওয়া শেষ করে সাগর সবাইকে নিয়ে মাঠে চলে গেল। দুপুর 2টা পর্যন্ত ক্রিকেট খেলে চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই তিশা এসে দরজা খুলে দিল। সাগরের দিকে একবার তাকিয়ে বলতে লাগলো। কিরে, সারাদিন বাহিরে বাহিরে ঘোরাঘুরি, তাই না? ঘরে থাকতে পারিস না একটু? না, আমি ঘরে থাকতে পারি না। আম্মু কোথায়? আম্মুকে ডাক দাও, আম্মুর সাথে কথা আছে আমার। আমি তোমার সাথে এক ঘরে থাকতে পারবো না। তুমি আমার টুনটুনি ধরে টানাটানি করো, তাই। এই কুত্তা, আমি আবার কখন তোর টুনটুনি ধরে টানাটানি করলাম? রাতে তো শুধু তোকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিলাম।
তো কখন টানাটানি করলাম? তো তুমি কখন টানাটানি করছো? আচ্ছা যাই হোক, আমার টুনটুনিতে হাত দিবে না তুমি। যদি হাত দাও তাহলে আমি সবাইকে বলে দিব। থাক, আর কাউকে বলার দরকার নেই। যা এখন ফ্রেশ হয়ে নে। আর কি কি কাপড় চোপড় গোছাতে হবে বল, আমি গুছিয়ে নিতেছি। তোকে 2 দিনের জন্য আমাদের বাসায় থাকতে হবে। আমি সারাদিন থাকতে পারবো না, শুধু রাতে থাকবো। সকালে ঘুম থেকে উঠে চলে আসব, আবার সন্ধ্যায় যাব। ঠিক আছে, তাই হবে। চল এখন রুমে যাই। সাগর আর তিশা চলে গেল রুমে। সাগর ফ্রেশ হয়ে বাইরে আসতেই তিশা সাগরকে জড়িয়ে ধরে তার ঠোঁটে কিস করতে লাগলো। প্রায় 5 মিনিটের মতো কিস করলো তিশা। সাগরকে ছেড়ে দিতেই সাগর বলতে লাগলো, আপনি আবার আমার সাথে এমন করেছেন? আমি কিন্তু আব্বু আম্মুকে বলে দিব এখন। বলতে হবে না। এই নে 500 টাকা, এটা রাখ প্লিজ। তবু কিছু বলিস না কাউকে। ঠিক আছে, তবে একটা কথা, প্রতিদিন যদি আমাকে এভাবে 500 বা 1000 করে টাকা দাও তাহলে আমি কাউকে কিছু বলবো না। তুমি যা খুশি তাই করতে পারো আমার সাথে। ঠিক আছে, তাহলে আমি তোকে প্রতিদিন 1000 টাকা করে দিব। তার বদলে আমি যা খুশি তাই করব তোর সাথে। রাজি তো? হ্যাঁ, রাজি আছি। তিশা তো মহা খুশি, কারণ সে যা বলবে তাই করবে সাগর। সকল কিছু রেডি করে নিয়ে সন্ধ্যায় চলে গেল তাদের বাসায়। কলিং বেল দিতেই তিশার আম্মু এসে দরজা খুলে দিল। আরে জামাই বাবা যে, ভিতরে আসো। তিশা আর সাগর চলে গেল ভিতরে। তিশা তার রুমে নিয়ে গেল সাগরকে। সাগর ঘুরে ঘুরে রুমটা দেখতেছে, কারণ রুমটা অনেক সুন্দরভাবে সাজানো গোছানো। বেশ কিছুক্ষণ পর তিশার আম্মু আসলো কিছু ফল নিয়ে। তিশা, এই নে, এগুলো জামাই বাবাকে খেতে দে। আমি জামাই বাবার জন্য রান্না বসিয়েছি। সাগর, তুমি এগুলো খেতে থাকো, আমি তোমার জন্য খাবার রান্না করতেছি আম্মুর সাথে গিয়ে। ঠিক আছে যাও, তার আগে আমার জিনিসটা দিয়ে যাও, তাহলে আমি ভালো থাকবো। আম্মু তুমি নিচে যাও, আমি আসতেছি এক্ষুনি। সাগর, এই নাও, এখানে 2000 টাকা আছে। কালকে এবং এর পরের দিন তুমি এ বাসা থেকে বের হবে না, আমার সাথে সময় কাটাবে। আর যদি বাইরে যেতেই হয় তাহলে আমাকে সাথে নিয়ে যাবে। তোমাকে সাথে নিয়ে গেলে তো আমার বন্ধুরা অনেক কিছু বলবে। বলবে, তাতে তোমার কি? তুমি কি তোমার বউ নিয়ে ঘুরতে পারবে না নাকি? ঘুরতে তো পারবো, সেটা তো মানা নেই, তবে আচ্ছা যাও। তিশা আর কিছু না বলে চলে গেল নিচে। এদিকে সাগর তিশার ফোন নিয়ে দেখতে লাগলো তার ফোনে কি কি আছে এবং কার কার সাথে কথা বলেছে। বেশ কিছুক্ষণ দেখার পর হঠাৎ একটা জায়গায় চোখ আটকে গেল সাগরের। মেসেঞ্জারে সে যার সাথে এতদিন কথা বলেছে এটাই সেই তিশা। তার মানে আমি তিশার সাথে এতদিন রিলেশন করেছিলাম। হায় আল্লাহ, অবশেষে কিনা আমি কলেজের একজন টিচারকে বিয়ে করলাম। যাক, ভালোই হয়েছে, আমার আর কাজ করে খেতে হবে না। প্রতিদিন 1000 টাকা করে দেবে, এতে আমার হাত খরচা চলে যাবে। হা হা হা। সাগর ফোনটা রেখে চলে গেল নিচে। গিয়ে দেখে একটা মেয়ে বসে আছে, বয়স আনুমানিক 14 থেকে 15 হবে। সাগরকে দেখতে মেয়েটা বলে উঠল, আরে দুলা ভাই, আসেন আসেন, এখানে বসেন, আপনার জন্য অপেক্ষা করছিলাম। সাগর গিয়ে মেয়েটার পাশে বসতেই মেয়েটা মজার ছলে বলতে লাগলো, ইস, আপু যে কেন বিয়ে করলো আপনাকে। আমি যদি আগে আপনাকে দেখতাম তাহলে আমি নিজেই বিয়ে করে ফেলতাম। আপনার মতো এত কিউট যদি একটা বর থাকতো আমার, তাহলে কতই না ভালো হতো। ও আচ্ছা, এই কথা। তো এক কাজ করো, তিশাকে যখন বিয়ে করেছি তখন না হয় তোমাকেও করব। চলো এখনই কাজে, অফিসে যাই। আরে না না, আমি তো মজা করেছিলাম আপনার সাথে, আপনি তো দেখে সিরিয়াসলি নিয়েছেন। আমিও জানতাম তুমি মজা করতেছো, তাই আমিও তোমার সাথে একটু মজা করলাম। আচ্ছা তানহা, একটা কথা বলো তো, তোমার আপু এত রাগী কেন? কই, আমার আপু তো একটুও রাগি না। আচ্ছা একটা কথা বলেন তো, কালকে রাতে আপনাদের কি হয়েছে? আমাদের কি হয়েছে এটা যদি এখন আমি তোমাকে বলি তাহলে তোমার বোন আমাকে ঝাড়ুপিটা করতে করতে এই বাসা থেকে বের করে দিবে। কে কারে বের করবে শুনি? না আপু, মানে আমি দুলাভাইকে জিজ্ঞেস করছিলাম যে পড়ালেখা কেমন চলতেছে। দুলাভাই তো আমার 2 ক্লাস সিনিয়র, এজন্য আর কি। আচ্ছা আপু, তুমি কলেজে আবার জয়েন করবে কবে? রাস্তায় রতন স্যার আমাকে জিজ্ঞেস করছিল। এই তো আর 2 দিন পর জয়েন করব। সাগর, তুমি আরো কিছু খাবে নাকি? না, আমি আর কিছু খাবো না, এখন যা খেয়েছি এতেই চলবে।
সবাই বসে আড্ডা দিতেছে। এমন সময় কলিং বেল বেজে উঠল। দরজা খুলতেই দেখতে পেল তিশার আব্বু এসেছে। সাগরকে দেখে বলতে লাগলো, সাগর কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা তোমরা বসো, আমি ফ্রেশ হয়ে আসতেছি। এই বলে তিশার আব্বু চলে গেল তার রুমে। ফ্রেশ হয়ে এসে সবার সাথে বসে আড্ডা দিতে লাগলো। রাতে খাওয়া দাওয়া শেষ করে বসে আছে। এমন সময় তানহা বলতে লাগলো, দুলাভাই চলেন ছাদে যাই, আজকে চাঁদনি রাতের আলো পুরো ছাদ আলোকিত করেছে, অনেক মজা হবে, চলেন না যাই। তানহা এখন কোথাও যাইতে হবে না, রাত অনেক হয়েছে, অনেক। সাগর চলো ঘুমাতে যাই, কালকে না হয় সারাদিন আড্ডা দিবে। একটু যাই না আপু, এমন করো কেন তুমি? তানহা চলো যাই আমরা। তিশা তুমি যদি যেতে চাও তাহলে আসতে পারো আমাদের সাথে। তিশা আর কিছু বলল না, তাদের সাথে চলে গেল ছাদে। এদিকে তিশার আব্বু তিশার আম্মুকে বলতে লাগলো, জানো জামেলা, আজকে সকালে যখন আমি সাগরদের বাসায় গিয়েছিলাম তখন সাগর আমাকে বলেছে যে কি বলেছে বলো না। থাক এসব কথা, এখন বলা যাবে না, ঘুমানোর সময় বলবো নি তোমাকে। এক কাজ করো, তিনজনের জন্য কফি বানিয়ে দিয়ে আসো ছাদে। ওরা কখন আসে তার কোনো সেও নেই। ঠিক আছে যাইতেছি। তিশার আম্মু চলে গেল রান্নাঘরে। এদিকে তিশা, সাগর আর তানহা ছাদে এসে দোলনায় বসে আছে। সাগরকে মাঝখানে বসে আছে আর দুই পাশে দুই বোন বসে আছে। এমন সময় তানহা বলে উঠল, আচ্ছা দুলাভাই, আপনি কখনো প্রেম করেছেন কারোর সাথে, বা প্রেম করতে ইচ্ছে করেছে কখনো? হ্যাঁ প্রেম তো করেছি, তবে যার সাথে প্রেম করেছি তার সাথে যে আমার আপনার কি বলেন পুরোটা? না কোনো কিছু না। এদিকে তিশা সাগরের দিকে তাকিয়ে আছে। সাগর আর তানহা কথা বলতেছে। প্রায় 10 মিনিট পর তিশার আম্মু কফি নিয়ে আসলো ছাদে। তিনজনকে কফি দিয়ে চলে গেল নিচে। কফি খাওয়া শেষ হতেই তিশা বলতে লাগলো, তানহা এখন আর আড্ডা দিতে হবে না, যা রুমে যা, গিয়ে ঘুমা। সাগর তুমিও চলো, অনেক রাত হয়ে গিয়েছে, বেশি রাত জাগলে আবার অসুস্থ হয়ে যাবে তুমি। তানহা এখন তাহলে যাই আমরা, তুমিও যাও। কালকে সকালে আড্ডা দিব, আবার সন্ধ্যায় তোমাকে নিয়ে যাব ফুচকা খেতে। তোমার আপুকে নিয়ে যাব না? তিশা আর চোখে তাকালো সাগরের দিকে। কয়েক মিনিট পর তিনজন চলে গেল নিচে। তিশা সাগরকে রুমে নিয়ে দরজাটা লাগিয়ে দিল। দরজা লাগাতে সাগরকে পিছন থেকে জড়িয়ে ধরে বলতে লাগলো, এই পিচ্চি, আমার বোনের সাথে এত ঘোরাঘুরি কিসের? হ্যাঁ, ঘরে বউ থাকতে শালি নিয়ে ঘোরাঘুরি, তাই না? দিব কানের নিচে একটা। কালকে আমাকে সাথে নিয়ে যাবে তোমার সাথে। ঠিক আছে নিয়ে যাব, তবে সব খরচ তোমাকে দিতে হবে। আমি কি একবারও বলেছি তোমাকে যে তুমি টাকা দেবে? যা খাওয়ার তোমরা খাবে, যা বিল হয় আমি দিব। ঠিক আছে, এখন তাহলে ঘুমাই। ঘুমানোর আগে এক কাজ করো, এই নাও এই জামা কাপড়গুলো পরে ফেলো, আমি এগুলো পরে ফেলতেছি। সাগর মাথা চুলকাতে চুলকাতে বলতে লাগলো, আমার একটা কথা ছিল, রাখবেন? কি কথা বলো? আজকে রাতে যদি আপনি শুধু এই ছোট ছোট ড্রেসগুলো পরে ঘুমাতেন তাহলে খুব ভালো হতো। ওরে পিচ্চি, আমি তো ভাবলাম তুমি কচি খোকা, তুমি সব বোঝো না। এখন তো দেখি তুমি আমার থেকেও বেশি রোমান্টিক। না তা না, এখন তো তুমি আমার বউ, তাই না? সো আমি যেভাবে চাই আমার বউকে সেইভাবে রাখতে পারবো। এখন তোমার ইচ্ছা, যদি তুমি থাকতে চাও তো থাকো, আমি যেভাবে বলেছি। ঠিক আছে, আমি ড্রেস খুলতেছি তোমার সামনে। সাগরের দুই গাল টেনে ধরে তিশা বলতে লাগলো। এই বলে তিশা তার ড্রেস খুলতে লাগলো। এদিকে সাগর চোখগুলো পরপর করে তিশার দিকে তাকিয়ে আছে। এদিকে তিশাও সাগরকে তার দিকে আকর্ষণ করার জন্য বলতে লাগলো, কি ব্যাপার? এভাবে তাকিয়ে না থেকে তুমি চাইলে ধরে দেখতে পারো, এতে কেন আমার আপত্তি নেই। না, এখন আমি কিছুই করব না, চলেন গিয়ে ঘুমাই, অনেক দেখে ফেলেছি। হ্যাঁ চলো। তিশা বিছানায় শুয়ে পড়তে সাগর তিশার উপর শুয়ে পড়ল। এদিকে তিশা সাগরের মাথায় হাত বুলিয়ে দিতেছে আর বলতেছে, আচ্ছা সাগর, একটা কথা বলো তো, তুমি কি সবকিছু বুঝো না বুঝার ভান করে থাকো? না আমি কিছুই বুঝি না, ও একটু আদর করবে। হ্যাঁ করতে তো চাই, কিন্তু কোনটা করব, কিস নাকি অন্যটা? তোমার যেটা ইচ্ছে সেটাই করো।
এই বলে তিশা সাগরের ঠোঁটজোড়া তার দখলে করে নিল। বেশ কিছুক্ষণ কিস করার পর সাগর নিজেকে সামলাতে না পেরে আস্তে আস্তে তিশার পেটের নিচের দিকে যেতে লাগলো। নাভির কাছে এসে সাগর থেমে গেল। গভীর মনোযোগ দিয়ে সাগর তিশার নাভিটা দেখতে লাগলো। এদিকে তিশা সাগরের তামাশায় দেখতেছে সাগর কি করতেছে কি করতেছে না। সাগর একভাবে তাকিয়ে আছে তিশার নাভির দিকে, চোখ যেন সরতেছে না তার। এমন সময় তিশা বলে উঠল, কি ব্যাপার? এভাবে আমার নাভির দিকে তাকিয়ে কি দেখতেছো সাগর? তুমি চাইলে এখানে কিস করতে পারো, আমি বাধা দেব না তোমাকে। তিশার কথা শুনে সাগর গভীরভাবে একটা চুমু দিল তিশার নাভিতে। তিশা কিছুটা কেঁপে উঠল, সাথে সাথে সাগরের মাথা ধরে তার নাভির সাথে চেপে ধরল। বেশ কয়েক মিনিট পর ছেড়ে দিতেই সাগর আরেকটু নিচের দিকে যেতে লাগলো। লিজেন্ডরা বুঝে গেছেন পরে কি হয়েছে, আমাকে আর কিছু বলতে হবে না। দীর্ঘ 4 ঘন্টা আদর করার পর সাগর ক্লান্ত হয়ে তিশার বুকের উপর শুয়ে পড়ল। সকাল 10টা। এমন সময় তান্হা এসে ডাকতে লাগলো, দুলা ভাই, আপু আর কত ঘুমাবে? সকাল 10টা তো বেজে গেছে, এখনো ওঠো। আম্মু আব্বু ডাকতেছে তোমাদের খাবার খাওয়ার জন্য। তিশা ঘুমো ঘুমো চোখে বলতে লাগলো, তানহা, তুই গিয়ে আব্বু আম্মুকে বল খাবার খাওয়ার জন্য, আমরা একটু পর আসতেছি। ঠিক আছে, তাড়াতাড়ি আসো। তানহা চলে যেতেই তিশা তার নিজের দিকে তাকালো। পুরো শরীরে একটা কাপড় নেই, থাকবেই বা কি করি? রাতে যা হয়েছে তিশা তো কল্পনাও করতে পারছে না যে পিচি এতক্ষণ আদর করতে পারবে। সাগরের দিকে তাকাতেই দেখতে পেল সাগর এখনো ঘুমাচ্ছে। সাগরের কানে কাছে গিয়ে তিশা বলতে লাগলো, ওই জান, এখন ওঠো, সকাল হয়েছে তো, 10টা বেজে গেছে। আম্মু আব্বু ডাকতেছে খাবার খাওয়ার জন্য। তিশা একটু ঘুমাতে দাও না, সারা রাত আদর করে খুব ক্লান্ত হয়ে গেছি। নিজেরটা আদর করেছেন, আমার তো পুরো কোমর ভেঙে ফেলেছেন। আমার বুঝি কষ্ট হয় নাই? এখন ওঠেন, খাবার খেয়ে এরপর ঘুমাবেন আবার। চলো। এই বলে সাগর তিশাকে কোলে তুলে নিয়ে চলে গেল ওয়াশরুমে। ফ্রেশ হয়ে এসে দুজন নিচে চলে গেল। খাবার টেবিলে বসতেই তানহা বলতে লাগলো, কি ব্যাপার আপু, তোমার ঘাড়ে ওটা কিসের দাগ? তানহার এমন কথা শুনে সবাই চমকে উঠে তিশার দিকে তাকালো। তিশার আম্মু কামারের দাগ দেখে তানহাকে বলতে লাগলো, তানহা, কি হচ্ছে? এসব খাবার খাও তাড়াতাড়ি। তোমাকে বলেছে নাকি কেউ যে এসব দেখার জন্য? তানহার কিছু বলল না। এদিকে সাগর মাথা নিচু করে খাবার খেয়ে চলে গেল তিশার রুমে। সাগর যাওয়ার কিছুক্ষণ পর তানহা চলে গেল তার বোনের রুমে। গিয়ে দেখে সাগর শুয়ে আছে বিছানায়। সাগরকে শুয়ে থাকতে দেখে তানহা মিটিমিটি হাসতে হাসতে বলতে লাগলো, দুলা ভাই, বুঝি রাতে আপুর সাথে ভালোই রোম্যান্স করেছেন, তাই না? এখন খুব ঘুম পাচ্ছে, তাই তো? আচ্ছা ঘুমান এখন, সন্ধ্যায় না হয় আপনাকে নিয়ে ঘুরতে যাব। তোমার বোনকে আদর করবো না তো কাকে করব? তবে সিনিয়র তো একটু বেশি আদর করে ফেলেছি, আবার তোমার বোনও একটু বেশি আদর করে ফেলেছে আমাকে। আপনাদের জুটিটা বেশ ভালোই হয়েছে, তবে একটা কথা, খুব তাড়াতাড়ি যেন একটা খুশির খবর শুনতে পাই। এখন না, আরও 2-3 বছর যাক, এরপর বাচ্চা নেওয়ার প্ল্যান করব। কারণ এখন আমি পড়ালেখা করতেছি, আর একবার 2 বছর পড়ালেখা করে এরপর আব্বুর অফিস সামলাবো, তখন না হয় বাচ্চা নেওয়ার প্ল্যান করব। কি বলো তুমি? যে তানহা কিছু বলতে যাবে এমন সময় পিছন থেকে তিশা বলে উঠল, কিরে তানহা, তোর দুলাভাইকে বিরক্ত করছিস কেন? যা রুমে যা, তোর দুলাভাই এখন ঘুমাবে, বিকেলে উঠে আড্ডা দিবে। জামাই পায়ে এখন বোনরে বকাঝকা করতেছে। দুলা ভাই, আপুকে কিন্তু একটু বেশি শাসন করবা, আমাকে শুধু বকা দেয়। আমি তো এসেছিলাম সামান্য মাত্র একটু গল্প করতে তোমার সাথে, আর দেখো আপু আমাকে এসব বলতেছে। আচ্ছা তুমি রুমে যাও, আমি তোমার আপুকে বলে দেবো নে যাতে আর তোমাকে বকা না দেয়। ঠিক আছে দুলা ভাই, এখন ঘুমান তাহলে। তানহা চলে গেল। এদিকে তিশা দরজাটা লাগিয়ে দিয়েছে। সাগরকে তার বুকের মাঝে নিয়ে ঘুমিয়ে গেল। বিকাল 3টা। এমন সময় ঘুম ভাঙল সাগরের। তাকিয়ে দেখে তিশা এখনো ঘুমাচ্ছে। তাই সাগর তিশার জামাটা আস্তে আস্তে উপরে উঠাতে লাগলো। বেশ কিছুটা ওঠানোর পর যে সাগর তিশার নাভিতে কিস করতে যাবে এমন সময় তিশা বলে উঠল, সাগর প্লিজ এখন কিছু করো না, আমি আর পারবো না এখন। প্লিজ কিছু করো না, আমার পুরো শরীর ব্যথা করতেছে। এখন যদি কিছু করো তাহলে আমি বিছানা থেকে আরো উঠতে পারবো না। ঠিক আছে, আমি আর কিছু করব না। এক কাজ করো, ঘরে যদি নাপা থাকে তাহলে একটা নাপা ট্যাবলেট খেয়ে নাও, তাহলে ব্যথা কমে যাবে। হ্যাঁ যাও, এখন ফ্রেশ হয়ে নাও, আমিও উঠি বিছানা থেকে। হ্যাঁ ওঠো।
তিশা বিছানা থেকে উঠে গেল। এদিকে সাগর ফ্রেশ হয়ে বাইরে আসতেই তিশা ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে আসতেই দুজন নিচে নেমে গেল। সোফায় বসতেই তিশার আম্মু এসে সাগরের হাতে এক গ্লাস দুধ ধরিয়ে দিয়ে বলতে লাগলো, সাগর, এই নাও, এটা খেয়ে নাও। তিশা, তোর জন্য টেবিলে রেখে এসেছি, যা খেয়ে নে। সাগর বাবা কালকে চলে যাবে, আর কয়েকটা দিন থাকো এখানে। না আম্মু, কালকে যেতে হবে, পরের দিন থেকে তো কলেজে যাইতে হবে। তিশারও তো অনেক দিন হয়ে গেছে কলেজে যাই না। এরকমভাবে চললে তো তিশার চাকরিটা চলে যাবে, তাই না? তিশা, তুমি কি বলো? আম্মু সাগর ঠিকই বলেছে। আমি আজকে 1 সপ্তাহ ধরে কলেজে যাই না। কালকে চলে যেতে হবে সাগরদের বাসায়। পরের দিন থেকে কলেজে আবার জয়েন করব। ঠিক আছে, তাহলে যাস। সাগর বাবা, রাতে তোমাদের জন্য কি রান্না করব? তোমাকে তো তেমন কিছু খাওয়াতে পারি নাই। যেটা রান্না করতে পারবেন ওটাই করেন, এত কিছু রান্না করার দরকার নেই। ঠিক আছে, তোমার জন্য আজকে চিংড়ি মাছ এর মুড়ি ঘন্ট করে দিই। ঠিক আছে আম্মু। সাগর আর কিছু বলল না। সাগর মনে মনে ভাবতে লাগলো, শালার আমার কপালটা মনে হয় সোনা দিয়ে তৈরি করেছে। শ্বশুর বাড়ি এসে ভালো ভালো খাবার, বা সিনিয়র বউয়ের আদর, আর কি, আর কিছুই লাগে না। বিকালে সাগর, তানহা আর তিশা চলে গেল পার্কে। কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর তানহা বলতে লাগলো, দুলাভাই চলেন গিয়ে, এখন আমরা ফুচকা খাই। আপু তুমি কি বলো? এখন না, আর একটু পরে যাব। চল ওই দিকটা থেকে ঘুরে আসি। তোমরা যেতে থাকো, আমি তোমাদের জন্য আইসক্রিম নিয়ে আসি দোকান থেকে। এই নাও টাকা, এটা দিয়ে নিয়ে আসো। আমার কাছে আছে টাকা, এখন লাগবে না, যখন লাগবে তখন আমি চেয়ে নিব তোমার কাছ থেকে। ঠিক আছে, যাও। সাগর চলে গেল দোকানে। 2টা কোন আইসক্রিম এনে দুজনকে দিতেই হঠাৎ পিছন থেকে সাগরের নাম ধরে কেউ যেন ডাকতে লাগলো। পিছনে ফিরতেই দেখতে পেল রায়হান আর হাসান দাঁড়িয়ে আছে। ঈশা, তোমরা হাঁটতে থাকো, আমার বন্ধুরা এসেছে, আমি ওদের সাথে একটু কথা বলে আসি। ওদেরকে ডাক দাও, আমাদের সাথে ঘুরতে ঘুরতে না হয় কথা বলো। সাগর তার বন্ধুদেরকে সাথে নিয়ে ঘুরতে লাগলো। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর ফুচকা খেয়ে সবাই বাসে চলে গেল। রাতে খাবার টেবিলে বসে আছে সাগর। এমন সময় তার শ্বশুর বলতে লাগলো, সাগর, তুমি কি কালকে সকালেই চলে যাবে নাকি বিকালের দিকে যাবে? বিকালের দিকে গেলে একটু ভালো হয়। আসলে আমার কয়েকজন কলিগ আসবে তো তোমাদের দেখার জন্য, এর জন্য বলছিলাম আর কি। ঠিক আছে আব্বু, আপনি যা বলবেন তাই হবে। আমরা না হয় বিকালের দিকে যাব, কি বলো তিশা? হ্যাঁ তাই, আমরা না হয় বিকেলের দিকে যাব। রাতে খাওয়া দাওয়া করে তিশা আর সাগর চলে গেল রুমে। দুজনেই দুজনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। পরের দিন সকালে খাবার খাচ্ছে সবাই। এমন সময় কলিং বেল বেজে উঠল। তোমরা খাবার খাও, আমি দরজা খুলে দেখে আসতেছি কি এসেছে। তানহা দরজা খুলতেই তিশার আপুর কয়েকজন কলিগ আসলো ঘরের ভিতর। তাদের দেখে তিশার আপু দাঁড়িয়ে গেল আর বলতে লাগলো, আরে রহমত সাহেব, আপনারা আসবেন, আমাকে একবার জানাবেন না? আমি তো ভাবছিলাম আমি নিজে গিয়ে আপনাদের নিয়ে আসবো, কিন্তু আপনারাই চলে এসেছেন। বসেন খাবার টেবিলে। স্যার, আম্মু, সবার জন্য খাবার দাও। না শরীফ, আমরা এখন কিছু খাবো না, বাইরে থেকে খেয়ে এসেছি। এক কাজ করো, তুমি খাবার খেয়ে আসো, আমরা সবাই বসতেছি। ঠিক আছে, বসো। খাওয়া দাওয়া শেষ হতেই তিশা আপু তার মেয়েকে এবং সাগরকে পরিচয় করিয়ে দিল সবার সাথে। পরিচয় করানো শেষ হতেই সবাই কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে গেল। এদিকে তিশা আর সাগর তাদের ব্যাগপত্র গোছাচ্ছে। এমন সময় তিশার আম্মু আসলো। সাগর, এই নাও, তোমাকে তো আমি কিছু দিতে পারি নাই, এটা আমার তরফ থেকে তোমাকে দিলাম। আম্মু, এসবের কি দরকার ছিল? এটা আপনি তিশাকে দিয়ে দেন, আমার যখন লাগবে তখন আমি তিশার কাছ থেকে নিয়ে নিব। এটা তুমি রাখো, এটা আমার আম্মু আমাকে দিয়েছিল, আমি তোমাকে দিলাম। আমার 2টো মেয়ে, তিশাকে তো বিয়ে দিয়ে দিয়েছি, সে এখন তার ঘর সংসার করবে। কিছুদিন পরে তানহাকেও বিয়ে দিয়ে দেবো। তখন এই বাড়িটা পুরো খালি পড়ে থাকবে, কেউ আসবেও না, কেউ যাবেও না। আর এসব রেখে কি করব? কয়েকদিন পর তো আমরা মরে যাব, তাই তুমি রেখে দাও, ভালো হবে। আম্মু, মরার কথা একবারও বলবেন না। আল্লাহ যার হায়াত যতদিন লিখে রাখছে ততদিনই বেঁচে থাকতে হবে আমাদের। আর কে বলেছে এই বাড়িতে আসবো না?
আমি প্রতিদিনই আসব। আমি আপনার মেয়ের জামাই তো কি হয়েছে, এই বাড়ির একজন ছেলে এখন থেকে আমি। সো অন্য কোনো কথা বলবেন না। এখন তাহলে আমরা চলে যাই। হ্যাঁ চলো, তোমাদেরকে এগিয়ে দিয়ে আসি। তিশার আম্মু তিশা এবং সাগরকে গাড়িতে তুলে দিয়ে চলে আসলো। এদিকে সাগর তিশার হাত ধরে বসে আছে। বেশ কিছুক্ষণ পর তারা চলে আসলো তাদের বাসায়। কলিং বেল দিতেই মিম এসে দরজা খুলে দিল। সাগরকে দেখে বলতে লাগলো, বাহ, ছেলে দেখি শ্বশুর বাড়ি থেকে 2 দিন থেকে এসেছে। আম্মু দেখে যাও, আমাদের সাগর এখন আর পিচ্ছি নেই। বিয়ের 3 দিন পরেই সে বড় হয়ে গেছে। যে ছেলে অন্য বাড়িতে 1 দিন থাকতে পারে না, সেই ছেলে কিনা শ্বশুর বাড়িতে গিয়ে 3 দিন থেকে এসেছে। যাক, ভালোই হয়েছে। যা, এখন রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে। এখন আর কিছু বলল না, চলে গেল রুমে। বেশ কিছুক্ষণ পর তিশাও চলে আসলো রুমে। ফ্রেশ হয়ে দুজন বসে আছে খাটে। এমন সময় তিশা বলতে লাগলো, সাগর, একটু আদর করবে এখন? আদর তো করতেই পারে, কাছে আসো। এই বলে সাগর তিশাকে জড়িয়ে ধরে তার ঠোঁটজোড়া তার দখলে করে নিল। এদিকে মিম সাগরের রুমে ঢুকতেই এই পরিস্থিতি দেখে চিৎকার দিয়ে বলতে লাগলো, ওয়াও, কি সিন হ্যাঁ! বাহ বাহ, জুনিয়র দেখি সিনিয়রকে বেশ ভালোভাবেই আদর করছে। হঠাৎ মিমের কণ্ঠ পেয়ে দুজন দুজনকে ছেড়ে দিল। সাগর সামনে তাকাতে দেখে মিম দাঁড়িয়ে আছে। মিমকে দেখে বলতে লাগলো, কারো রুমে ঢুকলে যে একটু নখ দিয়ে ঢুকতে হয় জানিস না তুই? আগে না হয় অবিবাহিত ছিলাম, এখন তো বিয়ে হয়েছে, তাই না? কখন কিভাবে থাকে এটা তো নিজেও জানি না। আরে আমি জানতাম না কি তোরা যে এইভাবে থাকবি। জানলে তো কখনোই রুমে আসতাম না। তিশা ভাবি, চলো, আম্মু ডাকছে নিচে যাওয়ার জন্য। আর শোন, এত বেশি যে জ্ঞান দিস, আমাকে তুই পারলি না একটু দরজাটা বন্ধ করে নিতে? সাগর, কি শুরু করেছো? দেখো তো, তোমার বোনই দেখেছে, অন্য কেউ তো দেখে নাই। এই তো ভাবি, একদম ঠিক কথা বলেছে। দেখলে তো, আমি দেখেছি, অন্য কেউ তো দেখেনি। এই বলে মিম সাগরকে মুখ ভেঙচি কেটে তিশাকে নিয়ে চলে গেল নিচে। তিনজন বসে গল্প করতেছে। এদিকে সাগর ফোন দিল হাসানকে। কয়েকবার রিং হতেই হাসান ফোনটা রিসিভ করলো আর বলতে লাগলো, কিরে শালা, পার্কে থেকে চলে গেলি? আমাদের একবার বললেও তো পারতি। আমরা কি তোর শালিকে ধরে নিয়ে গেছিলাম যে আমাদের বললি না? আমি জানতাম না কি তোরা যে চলে গেছিস, জানে কি আর তোদেরকে বলতাম না? যাই হোক, বাদ দে, তোরা এখন কোথায় আছিস সেটা বল। এই তো রতনের চায়ের দোকানে আছি, তুই চাইলে আসতে পারিস। আর আসলে বাইকটা নিয়ে আসিস, একটা জায়গায় ঘুরতে যাব সবাই। আচ্ছা, কিছুক্ষণ ওয়েট কর, আমি এখনই আসতেছি। এই বলে সাগর ফোনটা কেটে দিয়ে চলে গেল নিচে। ডর থেকে চাবিটা নিয়ে যে বাইরে যেতে যাবে, এমন সময় মিম বলে উঠল, ভাইয়া, আসার সময় আমার জন্য ফুচকা নিয়ে এসো। ভাবি, তুমি ভাইয়াকে বলে দাও যাতে ফুচকা নিয়ে আসে। ফুচকা না নিয়ে আসলে আবার পাঠাবো কিন্তু। ঠিক আছে, ফুচকা নিয়ে আসবো নে। এখন যাই তাহলে আমি। সাবধানে যাবে, যেখানেই যাও না কেন। সাগর বাইকটা নিয়ে চলে গেল 3 রাস্তার মোড়ে। গিয়ে দেখে তার সকল বন্ধুরা দাঁড়িয়ে আছে বাইক নিয়ে। সাগর যেতেই সবাই যেতে লাগলো একসাথে ঘুরতে। বেশ কিছুক্ষণের মধ্যেই সবাই চলে গেল একটা অনেক সুন্দর জায়গায়, আশেপাশে প্রকৃতি ঘেরা। সাগর কয়েকটা পিক তুলে নিল তার বন্ধুদের সাথে। সন্ধ্যায় বন্ধুগুলো ঘোরাঘুরি করে চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই তিশা এসে দরজা খুলে দিল। কি ব্যাপার, সে কখন বের হয়েছেন? এতক্ষণ লাগে ঘুরোঘুরি করতে? আর আসার সময় না বলে দিয়েছি ফুচকা নিয়ে আসার জন্য? ফুচকা নিয়ে এসেছেন? হ্যাঁ, এই নাও তোমার ফুচকা। আর একটু অনেক দূরে গিয়েছিলাম, তাই দেরি হয়ে গেছে আসতে। আচ্ছা, ফ্রেশ হয়ে এসে খাবার টেবিলে বসো, সবাইকে খাবার দিতেছি। সাগর ফ্রেশ হয়ে এসে খাবার টেবিলে বসে পড়ল। খাওয়া দাওয়া শেষ করে চলে গেল রুমে। বসে বসে ফোন টিপতেছে। বেশ কিছুক্ষণ পর তিশা আসলো। দরজাটা লাগিয়ে দিয়ে এসে সাগরের পাশে বসে পড়ল আর বলতে লাগলো, সাগর, কালকে তো কলেজে যাব, তাই না? সবাই তো কম বেশি জানে যে তুমি আমার বর। জানে তো কি হয়েছে, আমি কি বিয়ে করতে পারি না নাকি? তা না, সবাই তো বলবে যে স্টুডেন্ট হয়ে কলেজের ম্যামকে বিয়ে করেছে। তখন তুমি কি বলবে? তখন আমি বলবো যে আমি যদি একটা বুড়িকে নিয়ে সুখে থাকতে পারি তাতে আপনাদের কি? আর সমাজে এমন কিছু লোক আছে, তুমি জানো, যে মেয়েদের বয়স
একটু বেশি হলে তারা সমালোচনা করে। জানি। এখন চলো ঘুমাই, অনেক রাত হয়েছে। সাগর তিশাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। পরের দিন সকালে দুজন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে গেল নিচে। হালকা পাতলা নাস্তা করে তিনজন কলেজের উদ্দেশ্যে রওনা দিল। বেশ কিছুক্ষণের মধ্যে চলে আসলো কলেজে। গেট দিয়ে প্রবেশ করতে যাবে এমন সময় পাশ থেকে একটা মেয়ে বলে উঠল, কিরে পিচ্চি, তুই নাকি তিশা ম্যামকে বিয়ে করছিস? তা আদর করতে পারিস নাকি সেটাও শিখিয়ে দিতে হয়? আদর করতে পারি নাকি পারি না চলেন রুম ডেট করে দেখাই, তাহলে তো বুঝতে পারবেন আদর করতে পারি নাকি পারি না। সাগরের এমন উত্তর শুনে মেয়েটা মুখ কালো করে ফেল, আর কিছু বলল না। এদিকে তিশা মুচকি হেসে চলে গেল তার কেবিনে। বেশ কিছুক্ষণ পর ক্লাস শুরু হয়ে গেল। দুপুর পর্যন্ত ক্লাস করে সাগর চলে আসলো বাইরে। ক্যান্টিনের দিকে হাঁটা দিতেই তার বন্ধুরা এসে পাশে দাঁড়ালো। সাগরকে ঘিরে ধরে বলতে লাগলো, কিরে শালা, বিয়ে করেছিস সামান্য মাত্র ঘরোয়াভাবে কাজে দেখে? আমাদের একটা ট্রিট দিলি না? এত ফকির তুই? দাঁড়া, আমাদের তো ম্যাডাম হয়, কলেজে কি বলবো? কলেজে কি বলবি মানে যেটা বলার সেটাই বলবি। চল এক্ষুনি গিয়ে ম্যাডামকে ধরি। বিয়ে করেছে আমাদের বন্ধুকে, আর টিট পাবো না আমরা? এটা হয় না। এই বলে রাফি, হাসান, সাগর, মৃদুল, কেয়া, ফারিয়া আরো কয়েকজন মিলে চলে গেল তিশার কেবিনে। সবাইকে একসাথে আসতে দেখে তিশা বলতে লাগলো, কি ব্যাপার, তোমরা সবাই এভাবে জড়সড় হয়ে এখানে এসেছো কেন? সাগর, কি ব্যাপার? তুমিও দেখি ওদের সাথে আছো। কি বলবো ম্যাডাম, বিয়ে করলাম মাত্র 5 দিন হলো, ওদের তো কিছুই খাওয়ানো হলো না, তাই আপনার কাছে ট্রিট চাইতে এসেছে। ওদেরকে বলে দেন কি খাওয়াবেন। ও আচ্ছা, ট্রিট নিবে? আগামী 22 তারিখ আমার বার্থডে, আর মাত্র 5 দিন বাকি আছে। 5 দিন পর তোমরা যেটা খেতে চাইবে সেটাই খাওয়াবো তোমাদের। এখন যাও তোমরা। সাগর, আর 1 ঘন্টা পর ছুটি দিয়ে দেবে কলেজ, তখন বাসায় চলে যাব। আচ্ছা, আমি কলেজে আছি, তুমি ক্লাস করাতে থাকো। ক্লাস শেষ হলে আমাকে একটা ফোন দিও, আমি চলে আসব, যেখানেই থাকি না কেন। এই বলে সাগরকে নিয়ে চলে গেল বাইরে। এদিকে তিশা সহকারী শিক্ষিকা মিস হাসনা খাতুন বলতে লাগলো, বাহ তিশা, তুমি তো দেখি ফাজিলের দিব্যাকে বিয়ে করেছো। কেমন চলতেছে তোমার নতুন জীবন? আসলে হাসনা আপু, সাগর এমনিতেই যতটা ফাজিল ততটাই ভালো। এই 5 দিনে আমি ওর সাথে থেকেছি, ওর সব কিছুই দেখেছি। ওসব দিক দিয়ে আমার জন্য পারফেক্ট। তবে একটু বয়সটা কম, এটা ম্যাটার না। কি বলেন আপনি? একদম ঠিক বলেছো। তোমার দুলাভাইয়ের আমার থেকে 4 বছরের ছোট। আমরাও তো সংসার করতেছি, বেশ ভালোই চলতেছে আমাদের। সমাজের মানুষ কয়েকদিন কটু কথা বলবেই, এসব কানে দিবে না কখনোই। ঠিক বলেছেন আপু। তিশা কথা বলে চলে গেল ক্লাস করাতে। কয়েকটা ক্লাস শেষ করে তিশা আবার বাহিরে চলে আসলো। এসে দেখে সাগর শিমুল গাছের নিচে তার বন্ধুদের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা দিতেছে। তিশা হাঁটতে হাঁটতে চলে আসলো সাগরের কাছে। সাগর, চলো বাসায় যাই, বিকেল হয়ে গেছে। আর তোমরা রেডি থাকো, এই 5 দিন না খেয়ে থেকো, দেখি কে কতটুকু খাইতে পারো। আর সব থেকে ভালো হবে কোনো হোটেলে গেলে ওই হোটেলের নামটা বলো, আমরা সবাই ওই হোটেলে গিয়ে খাবার খাবো। ঠিক আছে, এই 5 দিন আমরা সবগুলো হোটেলের খাবার টেস্ট করে নেই। কি বলিস তোরা? রাত একদম ঠিক বলেছে ভাবি। আপনি যান, আমরা 5 দিন দেখি নাই, যেটা ভালো হবে সেটাই যাব। আপনার পকেট পুরো খালি করে ছাড়বো। আমার পকেট খালি করতে গেলে আপনাদের 1 মাস সময় লাগবে। তবে 1 মাস যদি আপনারা পুরো খাবার খান, তাহলে মনে হয় হাসপাতালে 1 বছর। সো ভেবেচিন্তে খাবার খাবেন। না ভাবি, একটা যুক্তির কথা বলেছেন। আচ্ছা ভাবি, যে খাওয়াটা ভালো হবে ওই খাওয়াটাই খাবো। চলো সাগর, এখন যাই আমরা। সাগর সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল বাসায়। ফ্রেশ হয়ে দুজনে দুপুরে খাবার নিল। ফ্রেশ হয়ে এসে দুপুরে খাবার খেয়ে নিল দুজন। সোফায় বসে বসে টিভি দেখতেছে সাগর, সাগরের আম্মু, সাগরের আব্বু, মিম এবং তিশা। এমন সময় সাগরের আব্বু বলতে লাগলো, সাগর, তুই কলেজের ফাঁকে ফাঁকে না হয় একটু অফিসে গিয়ে আস্তে আস্তে সবকিছু বুঝে নে।
আমি আর কতদিন এইভাবে দৌড়াদৌড়ি করব। হ্যাঁ আব্বু, আমি ভাবতেছি কাল থেকেই তোমার সাথে অফিসে যাব। কয়েকদিনের ভিতরেই সব কিছু বুঝে নেব, এরপর তোমাকে রেস্ট করার জন্য বলবো। হ্যাঁ তাই যেন হয়। আর শোন, মিমের জন্য রাফিককে পছন্দ হয়েছে আমাদের। কেন রাফির কথা বলতেছো? আমার বন্ধু রাফি নাকি অন্যজন? তোর বন্ধু রাফি, তার কথাই বলছি। তার আব্বু আম্মুর সাথে আমরা কথা বলেছি, ওরা মিমকে নিয়ে যেতে রাজি আছে। তো একটু রাফির সাথে কথা বলে নি। যেহেতু তুই ওর ঘনিষ্ঠ বন্ধু, তাহলে তুই ওর ব্যাপারে সব কিছু জানিস। হ্যাঁ আব্বু, ওর ব্যাপারে আমি সব কিছুই জানি। তবে আমি চাই না আপু নিজের অপছন্দের ছেলেকে বিয়ে করুক। মিম আপু, রাফিকে কি তোমার পছন্দ হয়? যদি পছন্দ না হয় নির্দ্বিধায় বলতে পারো, আমরা অন্য ছেলে দেখব। রাফি ছেলেটা ভালো, আমারও রাফিকে পছন্দ হয়, কিন্তু রাফি আমাকে পছন্দ করে নাকি করে না এটা জানি না। এখন তুই দেখ ভেবে চিন্তে, আমার ভালো যেখানে হবে সেখানে না হয় আমাকে বিয়ে দিবি, আমি অমত করব না। আচ্ছা, আমি রাফিকে ফোন দিয়ে বাসায় নিয়ে আসতেছি। তোমরা এক কাজ করো, সবার জন্য না হয় রান্না করে নাও, সব বন্ধু বান্ধবরা আসবে। রাফিকে তো আর একা বলা যাবে না, সবাইকে বলতে হবে। এই বলে সাগর ফোন দিল রাফির নাম্বারে। কয়েকবার রিং হতে রাফি ফোনটা রিসিভ করলো। কি রে, এই সময় তুই আবার ফোন দিলে যে? সন্ধ্যায় সবাইকে নিয়ে আমাদের বাসায় চলে আসবি, তোর সাথে একটু পার্সোনাল কথা আছে। কি পার্সোনাল কথা বলবি? আমি জানি মিমাপুকে আমার পছন্দ হয়েছে, তোরা চাইলে বিয়ের কথা ঠিকঠাক করতে পারিস। আচ্ছা, তুই আগে রাতে সবাইকে নিয়ে আমাদের বাসায় আয়, এরপর না হয় কথা বলা যাবে। আমাদের বাসায় আসতে তো কোনো সমস্যা নেই তোর, তাই না? না, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি 9টার দিকে সবাইকে নিয়ে চলে আসব। কোনো কিছু রান্না করার দরকার নেই, আন্টিকে মানা করে দিস রান্না না করতে। তারা রান্না বসিয়ে দিয়েছে, তুই সবাইকে নিয়ে চলে আসিস। পারলে কেয়া আর ফারিয়াকে নিয়ে আসিস। আচ্ছা, আমি তাদের ফোন দিয়ে জিজ্ঞাসা করে দেখি ওরা আসতে পারবে কিনা আমাদের সাথে। মেয়ে মানুষ বুঝেছি তো, ওদের আব্বা আম্মা হয়তো দেবে না। আচ্ছা, তুই জিজ্ঞাসা করে দেখ কি বলে। না দিলে তো আর কোনো কিছু করার নেই, তোরাই চলে আসিস। হ্যাঁ, না দিলে তো আর জোর করা যাবে না, আমরাই চলে আসব। আচ্ছা, এখন তাহলে রাখলাম, আবার পরে ফোন দিব। আর আসার সময় আমাকে একটা কল দিস। ঠিক আছে, কল দিব না, এখন রাখলাম। এই বলে সাগর ফোনটা কেটে দিল। বেশ কিছুক্ষণ পর সাগর চলে আসলো নিচে, এসে দেখে সবাই রান্না করতে ব্যস্ত। এদিকে মিম সোফায় বসে বসে টিভি দেখতেছে। মিমের কাছে এসে সাগর বলতে লাগলো, কিরে মিটমিট করে হাসছিস কেন? রাফির সাথে তো তোর বিয়ে দিব না। কেন কেন রাফির সাথে আমার বিয়ে দেবে না কেন? আপু তো বিয়ের পাকা কথা বলে এসেছে, তাহলে তুই মানা করছিস কেন? আমার ইচ্ছে হয়েছে তাই আমি মানা করেছি। আর তোকে একটা কথা বলে দেই, রাফি আসলে তার সামনে যাবি না। আম্মু আম্মু, তোমার ছেলে দেখো এসব কি বলছে। রাফির সাথে আমার বিয়ে পুরো পাকাপাকি হয়ে গেছে, আর তোমার ছেলে এখন বলছে যে রাফির সাথে আমার বিয়ে দেবে না। সাগর তার মায়ের দিকে চোখ টিপতে বুঝিয়ে দিল যাতে তার সাথে কথা মিল রেখে কথা বলে। সাগর তোর ভাই মিম, সাগর যেটা বলবে এটাই হবে। সে যদি চায় তো তোর বিয়ে রাফির সাথে হবে, আর না চাইলে রাফির সাথে হবে না, এটাই ফাইনাল কথা। সাগর রাগে চলে গেল তার রুমে। এদিকে মিম চলে গেল রাগে তার রুমে। মিম রেগে চলে গেল তার রুমে। এদিকে সাগর মিটিমিটি করে হাসতেছে, আর তারা মুখে বলতেছে, আম্মু, তোমার মেয়ে অনেক বড় হয়ে গেছে, ওর জন্য আমি কিছু জিনিস বানিয়েছিলাম ওর বিয়েতে দিব বলে, সেগুলো লকারে আছে। আচ্ছা, তুই তোর বোনকে কি দিবি এটা তোর ব্যাপার। সব কিছুই রান্না করেছি, আর কিছু রান্না করতে হবে নাকি? না, এগুলো দিয়ে চলে যাবে। তিশা, তোমার কাজ শেষ হলে একটু রুমে আসো তো, একটু কথা আছে তোমার সাথে। আছে, তুমি রুমে যাও, আমি আসতেছি কিছুক্ষণ পর। সাগর আর কিছু না বলে চলে গেল তার রুমে। এদিকে তিশা তার কাজ শেষ করে চলে গেল রুমে। গিয়ে দেখে সাগর বসে আছে। সাগরের পাশে গিয়ে বসতেই সাগর বলতে লাগলো, মিমের তো বিয়ে হয়ে যাইতেছে, আমরা এক কাজ করলে হয় না? আমরা না হয় বেবি নিয়ে ফেলি, কি বলো তুমি? বদমাইশ, আমাকে এটা বলার জন্য ডেকেছো তাই না? সাগর তিশাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, এমন করো কেন? আমি তো ভালো কথাই বলতেছি। কাল থেকে তো অফিসে জয়েন করব, এর কয়েক মাস পর থেকে তোমাকে আর চাকরি করতে হবে না। সো এখন বলো কি বলবে?
এখন আমি কিছু বলতে পারছি না, রাত হোক, রাতে জানাবো। এখন তুমি একটু ঘুমিয়ে নাও, সারা রাত তো ওরা আসলে আবার আড্ডা দিবে। আর কোথায় খাবে তোমরা, ছাদে নাকি এখানে টেবিলে? ওরা আসলে বলবো না কোথায় খাবো, আমার সম্ভবত ছাদেই খাওয়া হবে। ও আচ্ছা, তুমি এক কাজ করো, রাফিকে ফোন দিয়ে জিজ্ঞাসা করো কোথায় খাওয়া হবে। ছাদে হলে ছাদটা তো পরিষ্কার করতে হবে, তাই না? কোনো পরিষ্কার করতে হবে না, ছাদে টেবিল আছে আর ছোট্ট একটা রুমও আছে। তুমি তো ছাদে যাও নাই, তাই বলতে পারো না। আসলেই তো, আমি এ বাসায় আসার পর থেকে একবারও ছাদে যাইনি। চলো এখন একটু ছাদ থেকে ঘুরে আসি। তুমি মিমকে নিয়ে যাও, আমি এখন একটু ঘুমাই, সন্ধ্যায় আমাকে ডেকে দিও। ঠিক আছে, তাহলে ঘুমাও। সাগর ঘুমিয়ে গেল। এদিকে তিশা মিমকে নিয়ে চলে গেল ছাদে। বেশ কিছুক্ষণ দোলনায় দোল খেলে চলে আসলো নিচে। দেখতে দেখতে রাত হয়ে গেল 9টা। রাত 9টা। এমন সময় কলিং বেল বেজে উঠল। সাগর গিয়ে দরজা খুলতে দেখতে পেল তার সকল বন্ধু এবং বান্ধবীরা চলে এসেছে। কিরে সাগর, কি ব্যাপার এত রাত্রে আমাদের বাসায় আসতে বললি যে? এমনি একটা কারণ আছে, তাই আসতে বলেছি। চলো আগে খাওয়া দাওয়া করে নেই, এরপর না হয় কি কারণ সেটা বলা যাবে। ঠিক আছে, চল তাহলে। এই বলে সাগর সবাইকে নিয়ে চলে গেল ছাদে। সেই ছোট্ট রুমে সবাই বসে খাওয়া দাওয়া করে নিল। এমন সময় সাগর রাফিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, রাফি নিচে গিয়ে দেখো মিম আছে, যা ওর সাথে কথা বলে নাই, সবকিছু ফাইনাল করে আমাকে জানিয়ে দিস। সাগর, এখানে কি হচ্ছে রে? একটু বুঝিয়ে বলবি আমাদের? না বুঝিয়ে বললে বুঝবো কি করে? কি হয়েছে এখানে? ওয়েট বলতেছি এখনই। রাফি তুই যা, আমি ওদেরকে বলতেছি। রাফি চলে যেতে সাগর সবাইকে বুঝিয়ে বলতে লাগলো কি হয়েছে। কিছুক্ষণের মধ্যে সবাই বুঝে গেল কি হবে আর কি না হবে। সবকিছু বোঝাবুঝি হতে সাগর তাদেরকে উদ্দেশ্য করে আবারও বলতে লাগলো, তোরা কি বলিস? মিমের সাথে যদি রাফির বিয়ে দেই তাহলে ওরা দুজন সুখে থাকতে পারবে কিনা? সাগর, আমাদের থেকে তুই সবচাইতে বেশি ভালো জানিস রাফিকে, কারণ সব সময় তুই রাফির সাথে থাকিস। আর রাফি তো কোনো বাজে নেশা করে না, এটা তুই ভালো করেই জানিস। সো আমি নিশ্চিন্ত হয়ে বলতে পারি যে রাফির সাথে বিয়ে দিলে মিমাপু একদম সুখে থাকবে। হ্যাঁ, আমি এটাই চাই, আমার বোনটা যাতে সুখে থাকে, এর বেশি কিছু চাই না আমি। সাগর কথা বলতেছে সবার সাথে। এমন সময় রাফি আসলো, সাথে তিশাও আসলো। রাফিকে দেখে কিয়া একটু ভাব নিয়ে বলতে লাগলো, দেখেছিস হাসান, বিয়ের আগেই শ্বশুর বাড়ি এসে খেয়ে যাইতেছে আর আমাদের বলতেছে যে সাগর নাকি পার্টি দিয়েছে। শালা, আমাদের বললে কি এমন হতো? তোর বিয়ে হবে, আমরা কি শুনবো নাকি যে এমন কোনো কথা আছে আমাদের শোনাবে না? আর না শোনালে বলে দিতে পারিস এখনই আমরা তোর বিয়েতে আসবো না। আরে তোরা আমাকে ভুল বুঝছিস কেন? বিয়ে যে হবে এখনো সবাই শিওর না, তবে সাগর যদি তার সিদ্ধান্ত জানায় তাহলে সবাই বিয়ের জন্য প্রস্তুতি নেবে। সাগর, তোর যেটা ভালো হয় সেটাই কর বন্ধু, আমার সাথে হোক বা অন্য কারোর সাথে হোক। আমিও চাই মিম ভালো থাকুক। তোরা এখানে বস, আমি নিচ থেকে আসতেছি তোদের জন্য শরবত নিয়ে। এই বলে সাগর চলে গেল নিচে। এসে দেখে রাফির আব্বু আম্মু এবং তার আব্বু আম্মু বসে আছে সোফায়। সাগরকে দেখে রাফির আব্বু বলতে লাগলো, সাগর, এখন তুমি সিদ্ধান্ত দিলেই আমি কথা একটু এগিয়ে নিয়ে যেতে পারতাম। তুমি মিমের ছোট ভাই হও আর বড় ভাই হও, তোমার একটা দায়িত্ব আছে। এখন তুমি বলো কি করবে। হ্যাঁ, আমি বিয়ের জন্য রাজি। আমার বোনকে রাফির সাথে বিয়ে দিতে আমি রাজি আছি, তবে আরও কিছু কথা আছে এখানে, সেগুলো মানতে হবে আপনাদের। হ্যাঁ বলো কি কথা, আমরা তোমার সব কথা মানতে রাজি আছি। আমার বোনকে কষ্ট দিলে আমি আপনাদের 14 শিকা জেলের ভাত খাওয়াবো, এটা মনে রাখবেন। আমার বোনকে আপনার নিজের মেয়ের মতো করে দেখবেন। আপনাদের মেয়ে নেই মিম, আজ থেকে আপনাদের মেয়ে। সাগরের কথা শুনে রাফির আব্বু আম্মু হেসে ফেলো আর বলতে লাগলো, সাগর, সে আমার বাড়ির রাজরানী হয়ে থাকবে, তুমি কোনো চিন্তা করো না। সে আমার একমাত্র ছেলের বউ, আমরা তাকে কখনোই কষ্ট দিব না। আচ্ছা, এখন আপনারা বিয়ের কথাবার্তা এগিয়ে নিয়েছেন, আর বিয়েটা তাড়াতাড়ি দিলে ভালো হয়। হ্যাঁ, সাগর যা বলেছে তাই করো, বিয়েটা তাড়াতাড়ি দিলে ভালো হয়।
তাহলে বিয়েটা সামনের সপ্তাহে ঠিক করা হোক। এতে আপনাদেরও সুবিধা হবে, আমাদেরও সুবিধা হবে। কি বলো সাগর? হ্যাঁ ঠিক বলেছেন, সামনের সপ্তাহে তাদের বিয়ে হবে, এটাই ফাইনাল। আম্মু শরবতগুলো আমাকে দাও, সবাই বসে আছে। আম্মু করতেছি, আপনারা কথা বলেন। ঠিক আছে। তিশা আর সাগর চলে গেল ছাদে। সবাইকে শরবত দিতে সবে শরবত খেয়ে নিল। রাত 1টায় সবাই চলে গেল যার যার বাসায়। পরের দিন থেকে রাফি আর সাগরদের বাড়িতে বিয়ের আয়োজন শুরু হলো। ডেকোরেশনের লোকেরা এসে বাড়িটা সাজাতে লাগলো। সকালে সাগর খাওয়া দাওয়া করতেছে, এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে অচেনা নাম্বার থেকে কল এসেছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে একজন লোক বলতে লাগলো, স্যার আপনার আব্বু অ্যাক্সিডেন্ট করেছে, ছোট্টখাট্টো অ্যাক্সিডেন্ট হয়েছে, হাতে একটু আঘাত পেয়েছে, আপনি তাড়াতাড়ি অফিসে আসেন। আচ্ছা আমি এখন আসতেছি, আব্বুকে দেখে রাখেন। এই বলে সাগর ফোনটা কেটে দিয়ে খাওয়া দাওয়া শেষ করে চলে গেল অফিসে। কেবিনের ভিতরে ঢুকতেই সাগর দেখতে পেল তার আব্বুর হাতে ব্যান্ডেজ করা। এটা দেখে সাগর বলতে লাগলো, আব্বু তোমাকে সকালে না মানা করেছি যে অফিসে আসার দরকার নেই, তাহলে আসলে কেন তুমি? আজকে বড় একটা মিটিং ছিল, তাই আসতে হয়েছে। আর আমি কি জানতাম নাকি যে গাড়ি অ্যাক্সিডেন্ট আজকে হবে? মিটিং তো শেষ হয়েছে তাই না, এখন চলো বাসায় যাই। ম্যানেজার আঙ্কেল, আপনি 1 সপ্তাহ অফিসটা দেখে রাখেন, আর যদি কোনো কিছু কাগজপত্রে সাইন করতে হয় তাহলে আমাদের বাসায় চলে যাবেন, ওইখানে আব্বু সকল কাগজপত্র সাইন করে দিবে। ঠিক আছে স্যার। বলে সাগর তার আব্বুকে নিয়ে চলে গেল বাসায়। কলিং বেল দিতেই তার আম্মু এসে দরজা খুলে দিল। সাগরের আব্বুর এই অবস্থা দেখে বলতে লাগলো, কি হয়েছে তোমার? হাতে পায়ে ব্যান্ডেজ কেন? সাগর, কি হয়েছে তোর আব্বুর? আর বলো না আম্মু, এতবার মানা করা সত্ত্বেও আব্বু অফিসে গিয়েছে। এখন দেখো রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছে, ছোটোখাটো ব্যথা পেয়েছে। এখন যদি বড় একটা অঘটন ঘটতো তাহলে কি হতো বলো তো? তোমার অফিসে যাওয়ার দরকার নেই, যা দেখার দরকার সাগর দেখে নিবে। যাও রুমে যাও, গিয়ে রেস্ট করো। সত্যি মা, তোমার শ্বশুরের জন্য কিছু ফল আর কমলার জুস বানিয়ে নিয়ে আসো। আচ্ছা আম্মু, যাইতেছি। এই বলে তিশা চলে গেল। এদিকে সাগর সকল কিছু বুঝিয়ে দিতে লাগলো সবাইকে, কিভাবে বাড়িটা সাজাতে হবে, কিভাবে কি করতে হবে, সব কিছু বুঝিয়ে দিতেছে সবাইকে। দেখতে দেখতে বিকেল পেরিয়ে রাত হলো। খাওয়া দাওয়া করে সাগর আর তিশা চলে গেল তাদের রুমে। ফ্রেশ হয়ে বসে আছি এমন সময় সাগর তিশাকে বলতে লাগলো, ম্যাডাম আপনাকে কি বলেছিলাম মনে আছে তো? এখন তাহলে শুরু করা যাক। ঠিক আছে, তবে প্রথম দিনের মতো যেভাবে পারো ওইভাবেই আদর করবে। ওকে বেবি। এই বলে সাগর আস্তে আস্তে তিশার ঠোঁট জোড়া তার দখলে করে নিল। কয়েক মিনিট ঠোঁটে কিস করতে করতে আস্তে আস্তে নামতে লাগলো নিচের দিকে নামতেছে। আর তিশার শরীর থেকে একটা একটা করে কাপড় খুলতেছে। জামার সালোয়ারটা খুলে ফেলে দিল নিচে। তিশার পরনে শুধু লাল রঙের একটা বিড়া পরা, আর কোনো কিছুই নেই। আস্তে আস্তে সাগর তিশার নাভির দিকে চুমু দিতে দিতে এগিয়ে যাইতেছে। বেশ কয়েকটা চুমু দিতেই তিশা কেঁপে উঠে সাগরকে জড়িয়ে দিল। এদিকে সাগর তিশাকে আরো উত্তেজিত করার জন্য কিস করতেছে ঘাড়ে এবং অন্যান্য জায়গায়। বাকিটা ইতিহাস। সাগর তার কাজ শেষ করে তিশার বুকের উপর ঘুমিয়ে গেল। পরের দিন সকাল 7টা। দুজন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেল নিচে। দেখতে দেখতে কেটে গেল 4 দিন। বেশ সুন্দরভাবে বাড়িটা সাজানো হয়েছে। আত্মীয় স্বজনরা আসতে লাগলো বাড়িতে। এদিকে মিম সবার সাথে বসে আড্ডা দিতেছে। সাগর মিমের কাছে আসলো আর বলল, এই মিম একটু শুনে যা তো। বলো ভাইয়া, কি হয়েছে? রাফি কি তোকে ফোন দিয়েছিল নাকি ওর ফোন বন্ধ বলতেছে? হ্যাঁ, 5-7 মিনিট আগে ফোন দিয়েছিল। আমাকে বলেছে যে ওর ফোনে চার্জ নেই, এজন্য ফোনে চার্জ দিয়েছে। কেন, বেশি প্রয়োজন নাকি? না তেমন প্রয়োজন না, এমনিতেই ফোনে পাচ্ছি না তো তাই জিজ্ঞেস করলাম। আচ্ছা গিয়ে আড্ডা দে তুই। সাগর চলে গেল ওইখান থেকে। এদিকে বাড়ির সবাই কাজ করতেছে। কাজ শেষ করতে করতে রাত হয়ে গেল। দেখতে দেখতে কেটে গেল আরো 3টি দিন। অবশেষে বিয়ের দিন চলে আসলো। আজকে মিম আর রাফির বিয়ে। সবাই আনন্দ ফুর্তি করতেছে। এদিকে সাগর খাবারের দিকটা খেয়াল রাখতেছে। বাবুজিরা রান্না করতেছে।
তাদের কি কি লাগবে সাগর সেগুলো দিয়ে দিতেছে। দুপুর 1টার মধ্যে রান্না শেষ হয়ে গেল। আস্তে আস্তে বরযাত্রী আসতে লাগলো। সবাইকে খাওয়ানোর পর জ্যামিকে খাবার দিল। খাওয়া দাওয়া শেষ হতেই কাজী এসে তাদের বিয়ে পড়িয়ে দিয়ে চলে গেল। বিদায়ের সময় মিম প্রচুর কান্না করছিল সবাইকে জড়িয়ে ধরে। সাগর রাফির হাতে মিমকে তুলে দিয়ে বলতে লাগলো, রাফি, মিম আমার ছোট্ট বোন। সে এই বাড়ির রাজকন্যা ছিল, এখন তোর বাড়ির বউ হয়ে গেছে। আমার বোনটাকে কষ্ট দিস না কখনোই। চিন্তা করিস না বন্ধু, তোর বোন এই বাড়ির রাজকন্যা ছিল, আমার বাড়িতে রাজরানী হয়ে থাকবে। এ বলে রাফি মিমকে নিয়ে গাড়িতে চলে যাবে। একটার পর একটা গাড়ি বের হতে লাগলো গেট দিয়ে। কিছুক্ষণের মধ্যে সব গাড়ি চলে গেল। আস্তে আস্তে আত্মীয় স্বজনরাও যেতে লাগলো বাড়ি থেকে। সবাই বসে আছে ড্রয়িং রুমে। এমন সময় ডেকোরেশনের লোকেরা এসে বলতে লাগলো, ভাই আমরা কি বাড়ির সব কিছু খুলে ফেলবো নাকি রাখবেন আরো 2-3 দিন? এই বাড়ি 1 সপ্তাহ এইভাবেই থাকবে, কোনো কিছু করার প্রয়োজন নেই। 1 সপ্তাহ পরে সে আপনারা খুলে নিয়ে যাবেন। ঠিক আছে, তাহলে আমরা রান্নার সকল জিনিসপত্র নিয়ে চলে যাই, ওইগুলো তো আর কাজে লাগবে না। হ্যাঁ, ওইগুলো নিয়ে চলে যান, এগুলোর দরকার নেই। ডেকোরেশনে লোকেরা চলে গেল। সাগরের তিশা চলে আসলো রুমে, ফ্রেশ হয়ে বসে আছে। এমন সময় তিশা বলতে লাগলো, সাগর, মেয়ে যখন হয়েছে তখন তো একদিন না একদিন ও বাড়ি ছেড়ে যেতেই হবে, তাই না? সো চিন্তা করে লাভ নেই, এক্ষুনি ঘুমিয়ে পড়ো। আমি আম্মু আব্বুকে রুমে দিয়ে আসতেছি। ঘুমাও তুমি। ভাই ঘুমিয়ে গেল। দেখতে দেখতে কেটে গেল 2 দিন। আজকে রাফি আর মিম আসবে, তাই বাড়িতে রান্নার আয়োজন চলতেছে। সকল কিছু রান্না করা শেষ হতেই এমন সময় কলিং বেল বেজে উঠল। তিশা গিয়ে দরজা খুলতেই দেখে রাফি আর মিম দাঁড়িয়ে আছে। তাদের দেখে জড়িয়ে ধরে বলতে লাগলো, আরে ভেতরে আসো, ভেতরে আসো। কেমন আছো সেটা বলো। আলহামদুলিল্লাহ ভালো আছি ভাবি, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। রাফি আর মিম চলে গেল ঘরের ভিতর। এমন সময় মিম তিশাকে জিজ্ঞেস করতে লাগলো, আচ্ছা ভাবি, ভাইয়া কোথায়? ভাইয়াকে তো দেখছি না। তোমার ভাইয়া অফিসে গেছে, একটু পর চলে আসবে। তোমরা ফ্রেশ হয়ে আসো। মিম আর রাফি ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। বেশ কিছুক্ষণ পর সাগর আসলো বাসায়। সবাই খাওয়া দাওয়া করে আড্ডা দিতে লাগলো। দেখতে দেখতে কেটে গেল আরও 3টি মাস। রাতে তিশা বিছানে শুয়ে আছে। এমন সময় তিশা বলতে লাগলো, সাগর, আমার না কয়েকদিন ধরে অনেক বমি বমি আসতেছে, মাথাটাও কেমন যেন ঝিম ধরে আছে। কালকে একটু সময় হবে, ডাক্তারের কাছে যাব। ঠিক আছে, কালকে 12টায় আমি এসে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। আমার পরিচিত ডাক্তার আছে। ঠিক আছে। সাগর তিশাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। পরের দিন সকালে সাগর রেডি হয়ে চলে গেল অফিসে। সকল কাজ শেষ করে দুপুর 12টায় চলে আসলো বাসায়। তিশাকে নিয়ে হাসপাতালে চলে গেল। ডাক্তার কয়েকটা রিপোর্ট দিয়েছে, ওইগুলো শেষ হতেই তিশা আর সাগর চলে গেল কফি শপে, কারণ রিপোর্ট আসবে 2 ঘন্টা পর। 2 ঘন্টা কফি শপে থেকে চলে আসলো আবার ডাক্তারের কেবিনে। দুজন চেয়ারে বসে আছে। এমন সময় ডাক্তার মুচকি হাসি দিয়ে বলতে লাগলো, সাগর, তোমাদের জন্য খুশির খবর আছে। তোমাদের নতুন অতিথি আসছে, মানে তিশা এখন প্রেগনেন্ট, আর 3 মাস পর বেবি হবে। ধন্যবাদ ডাক্তার। সাগর তিশাকে নিয়ে খুশি মনে চলে গেল মিষ্টির দোকানে। কয়েক কেজি মিষ্টি নিয়ে চলে গেল বাসায়। কলিং বেল দিতেই সাগরের আম্মু এসে দরজা খুলে দিল। সাগরের হাতে এত মিষ্টির প্যাকেট দেখে বলতে লাগলো, কিরে সাগর, এত মিষ্টির প্যাকেট? বাড়িতে কি মেহমান আসবে নাকি? হ্যাঁ আম্মু, বাড়িতে নতুন অতিথি আসবে, তবে আজকে না 3 মাস পর। তার মানে তিশা প্রেগনেন্ট? হ্যাঁ আম্মু, তিশা প্রেগনেন্ট। সাগরের আম্মু তিশাকে জড়িয়ে ধরল। সন্ধ্যায় তিশার আব্বু আম্মু আসলো। রাতে রাফি আর মিমো চলে আসলো। সবাই খুশি। খাওয়া দাওয়া করে কিছুক্ষণ আড্ডা দিয়ে চলে গেল রুমে। তিশাকে আগে থেকে বেশি কেয়ারিং শুরু করে দিয়েছে সাগর। যখন যেটা লাগবে সেটাই এনে দিতেছে তিশাকে। দেখতে দেখতে কেটে গেল 3টি মাস। রাতে তিশা তার পেটে 2 হাত রেখে বসে বসে সাগরকে বলতেছে, আমাদের বেবিটা যে কবে আসবে আল্লাহ ভালো জানে। এটা বলতে না বলতেই তিশা জোরে চিৎকার করে উঠল। তিশার এমন চিৎকারে পুরো বাড়ি জেগে উঠল। নিচ থেকে সাগরের আব্বু চলে আসলো সাগরের রুমে। কিরে সাগর, কি হয়েছে? তিশা এভাবে চিৎকার করে উঠলো কেন? আম্মু,
আমিও বুঝতে পারছি না, হঠাৎ তিশা চিৎকার করে উঠেছে। তিশা, তোমার কি হয়েছে? চিৎকার করে উঠলে কেন? সাগর, আমার পেটে খুব ব্যথা করতেছে, প্লিজ তুমি কিছু একটা করো। সাগর, তিশাকে আর বাসায় রাখা যাবে না, চল এখনই হাসপাতালে নিয়ে যাই, দেরি হলে পরে আরো সমস্যা হবে। আম্মু চলো। সাগর তিশাকে কোলে তুলে নিয়ে চলে গেল নিচে। গাড়িতে বসিয়ে দিতেই সাগরের আপু ড্রাইভিং করে নিয়ে যেতে লাগলো হাসপাতালে। বেশ কিছুক্ষণের মধ্যে চলে আসলো সবাই হাসপাতালে। তিশার এমন অবস্থা দেখে নার্স বলতে লাগলো, ওনাকে এখনই অপারেশন করাতে হবে। আশা, তুমি ডাক্তার সুজয়কে দেখে নিয়ে আসো, তাড়াতাড়ি ওনাকে আমরা অপারেশন থিয়েটারে নিয়ে যাচ্ছি। এটা শুনে আরেকটা নার্স দৌড়ে চলে আসলো ডাক্তারের রুমে। বেশ কিছুক্ষণ পর একজন ডাক্তার যেতে লাগলো অপারেশন থিয়েটারের ভিতরে। অপারেশন থিয়েটারের দরজা বন্ধ হয়ে গেল। প্রায় 30 মিনিট পর এক এক করে দুইটা বাচ্চার কান্না শব্দ প্রায় 30 মিনিট পর এক এক করে দুইটা বাচ্চার কান্নার শব্দ শুনে গেল। সাগর বসে আছে বেঞ্চে। বেশ কিছুক্ষণ পর নার্স সবাইকে চমকে দিয়ে দুইটা বেবি নিয়ে হাজির হলো তাদের সামনে আর বলতে লাগলো, এই নিন, আপনাদের টুইন বেবি হয়েছে, একটা ছেলে আর একটা মেয়ে। আমাদের মিষ্টি খাওয়ান তাড়াতাড়ি। মিষ্টি তো অবশ্যই খাওয়াবো, তার আগে বলেন আমার স্ত্রী কেমন আছে? আপনার স্ত্রী এখন সুস্থ আছে, ওনাকে কেবিনে শিফট করা হবে, একটু পর তখন গিয়ে দেখা করতে পারবেন। ঠিক আছে নার্স। সাগর তার দুইটা বেবিকে কোলে নিয়ে দেখতে লাগলো আর চুমু দিতে লাগলো। সবাই খুশি সাগরের দুইটা বেবি পেয়ে। বেশ কিছুক্ষণ পর তিশাকে কেবিনে শিফট করা হলো। সাগর তিশার পাশে বসে আছে। এমন সময় তিশা চোখ খুলল। তিশা চোখ খুলেই বলতে লাগলো, সাগর, আমার বেবি কোথায়? আমি আমার বেবিদের দেখবো। আমাদের বেবি বাইরে আছে আম্মু আব্বুর কাছে, আমাদের টুইন বেবি হয়েছে। সত্যি? হ্যাঁ সত্যি। এই বলে সাগর তিশার কপালে চুমু দিয়ে দিল। বেশ কিছুক্ষণ পর সাগরের আব্বু আম্মু এবং তিশার আব্বু আম্মু বেবি নিয়ে আসলো। তিশার পাশে শুইয়ে দিয়ে বলতে লাগলো, বেয়াই চলেন আমরা একটু বাইরে যাই, ওরা কথা বলুক। আম্মু বাইরে যেতে হবে না, এখানেই থাকো। সবাই কথা বলতেছে। তিশা তার বেবিদের আদর করতেছে বারবার। এমন সময় সাগর বলে উঠলো, ওদের নাম কি রাখবে? ছেলে বাবুর নাম রাখবো সামির আর মেয়ে বাবুর নাম রাখবো সামিয়া। বেশ সুন্দর নাম। সবাই খুশি। সাগর তিশার কপালে চুমু দিল। তাদের এই সুন্দর সংসার যাতে সুখী হয় আপনারা দোয়া করবেন। আজকের গল্পটা এই পর্যন্ত। আবারও দেখা হবে নতুন কোনো গল্পে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। ধন্যবাদ।